আসসালামু আলাইকুম। আমি মাহমুদ ইব্রাহিম। আজকে এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে সিআই/সিডি পাইপলাইন। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত তাদেরকে যেটা করতে হয়, কন্টিনিউয়াসলি আমাদের যে কাস্টমার রয়েছে, কাস্টমারকে আমাদের সফটওয়্যার বা প্রোডাক্টকে ডেলিভারি করতে হয়, এখানে ডিপ্লয়মেন্ট করতে হয়, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করতে হয়। সো এই যে সিআই/সিডি মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট, এই কাজটা আমরা অনেকগুলো টুলসের মাধ্যমে অনেকগুলো টুলস ব্যবহার করে আমরা করে থাকি। আজকে প্রথমে জানবো হচ্ছে যে সিআই/সিডি পাইপলাইন বিষয়টা কি, অ্যান্ড দেন আমরা গিটহাব অ্যাকশনকে ব্যবহার করে লারাভেলের একটা অ্যাপ্লিকেশনকে সিআই/সিডি পাইপলাইনের থ্রুতে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন করব, অ্যান্ড দেন পরবর্তীতে সেকেন্ড ভিডিওতে আমরা কীভাবে ডেপ্লয়মেন্ট করতে হয় সেটা দেখবো আর কি। তো আসেন প্রথমে আগে জানি যে সিআই/সিডি ব্যাপারটা কি আর কি। তো সিআই/সিডি কথাই বলছে যে সিআই মানে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড সিডি মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। এটা একটা পাইপলাইন মানে কি, যে কাজটা আমি অটোমেটিক করতেছি আর কি। হ্যাঁ, মানে আমি কোনো একটা জায়গায় কোডকে পুশ দিচ্ছি, কোডটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হচ্ছে, অটোমেটিক্যালি মার্জ হচ্ছে, লেটস সে কোনো একটা জায়গায় অটোমেটিক মার্জ হচ্ছে, অটোমেটিক ইন্টিগ্রেট হচ্ছে, অ্যান্ড দেন অটোমেটিক ডিপ্লয়মেন্ট যাচ্ছে। এই যে কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি সহজ ভাষায় সিআই/সিডি। ঠিক আছে। সো সিআই যে অংশটা, সিআই অংশের মধ্যে অনেক কিছু থাকে। এর মধ্যে যেমন এইখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, ইমেজটা আসলে একটা সিআই/সিডি পাইপলাইনের রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, যেখানে কি হয়, প্রথমত ডেভেলপাররা তাদের যে কোড রয়েছে এই কোডটাকে কমিট করে, বা তার কমিটটা সে যেটা কোডটা যেটা গিটহাবে বা ভার্সন কন্ট্রোল টুলে যখন পুশ করে, তখন এই কমিটটা সে পুশ করে বেসিক্যালি। সো কমিটের ফলে যেটা হয়, একটা বিল্ড ফাংশন ট্রিগার করে। ওকে, তো এই বিল্ড ফাংশনটা একটা প্রজেক্টকে বিল্ড আপ করে, দেন সে চাইলে আমাকে ওই বিল্ড আপটার একটা নোটিফিকেশন দেখায় যে হ্যাঁ আমি বিল্ড আপ কনফার্ম করছি। তারপরে আমরা যেটা করি, অনেক সময় কোড যখন আমরা সার্ভারে পুশ করি বা আমরা কোনো একটা জায়গায় যখন ক্লায়েন্টকে ডেলিভারি দিই, তার আগে আমরা চাই কি যে কোডটা 100% ফাংশনাল থাক, সেখানে যাতে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ না করে। তো এই কারণে যেটা করতে হয়, কোডকে অটোমেটিক টেস্টিং করতে হয়। তো এই অটোমেটিক টেস্টিংয়ের মধ্যে অনেক ধরনের টেস্টিং আছে, যেমন স্মোক টেস্টিং আছে, ফিচার টেস্ট আছে, এন্ড টু এন্ড টেস্ট আছে, হ্যাঁ, A to B টেস্ট আছে। সো এরকম অনেক ধরনের টেস্টিং রয়েছে। সো ওই টেস্টগুলো আমরা যেটা করতে পারি, এই সিআই/সিডি পাইপলাইনের থ্রুতে আমরা রান করতে পারি। টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি সবগুলো টেস্ট পারফেক্টলি আমার রিজলভ হয়, কোনো এরর না থাকে, তখন আমরা আবার চাইলে একটা নোটিফিকেশন ট্রিগার করতে পারি। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমরা কোডটাকে স্ট্রেজিং সার্ভারে ডিপ্লয় করি। তো প্রোডাকশনে যাওয়ার আগে মনে রাখে, আমরা যেটা করি অনেকেই, সেটা হচ্ছে অনেকে সরাসরি এইখান থেকেই ডিপ্লয়মেন্টটা প্রোডাকশন সার্ভারে দিয়ে দেয়। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্রোডাকশন সার্ভারে দেওয়ার আগে অপারেশন স্ট্রিম এবং আমাদের যেই লেটস এ কোয়ালিটি অ্যাসুরেন্স টিম থাকে, অপারেশন টিম থাকে বা ম্যানেজমেন্ট থাকে, তারা যেটা চায় সেটা হচ্ছে যে প্রোডাকশনে যাওয়ার আগে, মানে ক্লায়েন্টকে সরাসরি প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার আগে ইন্টারমিডিয়েট একটা সার্ভার, যেটাকে বলা হয় স্টেজিং সার্ভার, সেইখানে আগে প্রোডাক্টটাকে পুশ করা হয়। তো ওইখানে আরেকবার ফাইনাল টেস্টিং দেওয়া হয় যে হ্যাঁ এভরিথিং ইজ অল রাইট। অ্যান্ড দেন যখন অপারেশনস টিম, কিউএ টিম কনফার্ম করে যে না হ্যাঁ যতগুলো ফিচার আমরা ডেলিভারি দিচ্ছি সব ফিচারই ফাংশনাল রয়েছে, কোনো প্রবলেম নাই, এরপরে গিয়ে হচ্ছে কোডটাকে প্রোডাকশন সার্ভারে পুশ করে দেওয়া হয়। এইটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড সিআই/সিডির জার্নি। ওকে, সো আমরা এত ডিপ ডাউন যাব না। সিআই/সিডিতে অনেকগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করা হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, এটা এক একটা কোম্পানি ভেদে এক এক রকম হয়। বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা লারাভেল অ্যাপ্লিকেশন বিল্ড করব, যেই লারাভেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই যে সিআই যে অংশটা রয়েছে, মানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের যে অংশটা রয়েছে, এই অংশটা আমরা কিভাবে লিখতে হয় সিআই কোডটা, মানে এই ওয়ার্কফ্লো বলা হয় এটাকে বেসিক্যালি। তো এই ওয়ার্কফ্লোটা কীভাবে লিখতে হয় এই জিনিসটা আমরা শিখব। দেন পরবর্তী একটা ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেপ্লয়মেন্টটা। এখন এইখানে আমি যেটা করব, আমরা জানি লারাভেলের নতুন একটা অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করতে চাই, লারাভেল সিআই/সিডি, লারাভেল নাম দিয়ে আমি নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে চাই। তো লারাভেল নিউ সিআই/সিডি, ফাইন, দেন ইন্টার দিলাম। কিছুই না, জাস্ট সিম্পল লারাভেল অ্যাপ্লিকেশনটাকে আমি রোল আউট করব, মানে রোল আপ করব বেসিক্যালি। ওকে, তো
পুরো ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হোক। আমরা এখানে কোনো কাজ নাই আমাদের, এই জায়গাটাতে আমরা একটু ওয়েট করব। ওকে, এইখানে আমার কাছে লারাভেল জানতে যাচ্ছে ডাটাবেস হিসেবে সে কি ব্যবহার করবে। আমি বলে দিলাম যে তুমি এসকিউএলআইটি ব্যবহার করো, দেন npm ইনস্টল করে নাও। ওকে, সো আমাদের লারাভেল অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এরপরে সে আমাকে বলেছে যে আমি যাতে সেই ড্রাইভে ঢুকে অ্যান্ড কম্পোজার রান ডেভ করি। তো আমি বললাম কি ঠিক আছে, লেটস সিআই সিডি লারাভেল, এই ড্রাইভে আমরা আসলাম অ্যান্ড দেন আমাদের ফেভারিট কোড এডিটরকে আমরা ডাকলাম। তো এই হচ্ছে আমাদের কোড এডিটর চলে আসছে। আমরা এইখানে এসে এটাকে আমরা একটু পাশাপাশি নেই, আমাদের এই যে টার্মিনাল রয়েছে টার্মিনালটাকে, দেন আমরা এখানে এসে লিখি কম্পোজার রান ডেভ। আমাদের অ্যাপ্লিকেশন রান করা শুরু করছে। এই তো সিম্পলি লারাভেল অ্যাপ্লিকেশনটাকে আমি আপ অ্যান্ড রানিং করেছি। ফাইন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা গিটহাবের CI/CD পাইপলাইনটা ব্যবহার করব, সো এর জন্য আপনাদের যেটা করতে হবে অবশ্যই গিটহাবের অ্যাকাউন্ট থাকা লাগবে। ওকে, তো আমার এই প্রজেক্টটা অলরেডি আমার গিটহাবের সাথে কানেক্টেড। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে বলতে পারি গিটহাবকে ইনিশিয়ালাইজেশনের কথা বললাম কি গিটহাব I want to initialize it. তো সময় নিবে, ফাইন। তো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটাকে এখন সে পাবলিশ করতে যাচ্ছে। ফাইন, আমি কি বললাম? আমি বললাম যে ওকে ঠিক আছে, লেটস পাবলিশ। ফাইন, তো আমি এখন যদি আমার প্রোফাইলে যাই, এই যে আমার অ্যাপ্লিকেশনটা এখানে অলরেডি পাবলিশ হয়ে গেছে। ফাইন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে CI/CD পাইপলাইনকে রেডি করব। তো গিটহাবের CI/CD পাইপলাইনটা আমরা যদি বিল্ড করতে চাই, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটার নাম হবে হচ্ছে .github. ওকে, দেন এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্লোস নাম দিয়ে। দেন এই ওয়ার্ক ফ্লোস ফাইলের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব ফোল্ডারের ভিতরে ওয়ার্ক .iml নাম দিয়ে। ঠিক আছে, এই .workflow মানে .yml ফাইলটাই বেসিক্যালি হচ্ছে আমাদের CI/CD পাইপলাইন বিল্ড করতে হেল্প করবে। তো আমি এটাকে একটু বড় করি, যাতে করে আমরা ক্লিয়ারলি দেখতে পাই। ওকে, তো এখন অলরেডি এরর দিচ্ছে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা জাস্ট CI/CD যে ওয়ার্কফ্লো কোডটা রয়েছে এই কোডটা আমরা এখানে লিখবো। সো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে একটা নাম দেই। আমি নাম দিলাম কি? আমি নাম দিলাম হচ্ছে ইটস এ CI/CD। ওকে, দেন আমাকে বলতে হবে যে এটা কিভাবে বিহেভ করবে, কিভাবে কাজ করবে, রাইট? সো এটা কিভাবে কাজ করবে এটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা আমি কিভাবে কাজ করাইতে চাই। আমাদের এই যে ডায়াগ্রামটা ছিল না, এই ডায়াগ্রামটা থেকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাইট? তো এই ডায়াগ্রামটাতে আমরা কি বলেছিলাম? এই ডায়াগ্রামটাতে আমরা বলেছিলাম যে যখনই কোনো ডেভেলপার বা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে সে যখনই কোডটাকে পুশ করবে, তখনই কি হবে? একটা ট্রিগার বিল্ড হবে, রাইট? তার মানে আমাকে এখানে বলে দিতে হবে যে কখন এই পাইপলাইনটা অ্যাক্টিভেট হবে, রাইট? তো আমি এখানে বলি ওকে পাইপলাইনটা অ্যাক্টিভেট করো অন। এখানে দেখেন দুইটা সাজেশন আমাকে দিচ্ছে অলরেডি। এই আমার যে AI টুলসটা রয়েছে, AI টুলসটা আমাকে সাজেশন দিচ্ছে। আমরা সাজেশন নিব না, আমরা আমাদের নিজেদের মতন করে বোঝার চেষ্টা করবো। কারণ সাজেশন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ভুল সাজেশন দেয়, তো এরপরে দেখা যায় যে পাইপলাইনটা ফেল করে আর কি। আমরা আসলে না বুঝে করলে আমরা কিন্তু সলিউশন করতে পারবো না আর কি। হ্যাঁ, সাজেশনটাকে আমরা অ্যাভয়েড করি।
দেন আমি ওকে বলছি যে ঠিক আছে, যখন কোড পুশ হবে তখন তুমি এটাকে রান করবা, রাইট? তো তুমি কোথায় কোথায় রান করবা, এখানে ব্রাঞ্চেস বলে দিলাম যে তুমি দুইটা ব্রাঞ্চ, লেটস সে আই হ্যাভ এ মেইন ব্রাঞ্চ অ্যান্ড আই হ্যাভ এ ডেভেলপমেন্ট ব্রাঞ্চ। ওকে, সো যখন তোমার কোডটা পুশ হবে ব্রাঞ্চের মধ্যে, মেইন ব্রাঞ্চ এবং ডেভ ব্রাঞ্চে, তখনই তুমি কি করবা, রান করবা। আরেকটা করতে পারি, এটা হচ্ছে পুশ বাদে আমি রিকোয়েস্ট মানে পুল রিকোয়েস্টও নিতে পারি, পিআরও নিতে পারি। এক্ষেত্রে আমি বলে দিলাম কি যে সেম, যখন মেইন অথবা ডেভ ব্রাঞ্চে আমার পিআর আসবে তখনও তুমি কি করবা, তুমি রান করবা। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে সে রান করবে, কি রান করবে, তাই না? সে কিছু একটা তো রান করতে হবে তাকে, তাহলে সেটা কি, একটা বিল্ড তাকে রান করতে হবে, বিল্ড ফাংশনালিটি তাকে রান করতে হবে। তো এখন আমরা এই বিল্ড ফাংশনালিটিটাকে হচ্ছে তৈরি করব। ওকে, তো আমি ওকে বললাম তুমি কি করবা, একটা জবস রান করবা। জবসটার একটা নাম দেই, বললাম যে জবসটার নাম হচ্ছে কি, টেস্ট করবা। ঠিক আছে, তো তুমি জবটা টেস্ট করবা, ফাইন। কোথায় টেস্ট করবা, একটা এনভায়রনমেন্ট তার প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তাকে একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করতে। এনভায়রনমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা ওএস এনভায়রনমেন্ট হইতে পারে, মানে উইন্ডোজ হইতে পারে বা উবুন্টু হইতে পারে, বা কোনো একটা ওএস এর উপরে তাকে আমি রান করাইতে চাই। সো আমি এখানে বলে দিলাম যে রান করো অন উবুন্টু লেটেস্ট যে রিলিজটা রয়েছে এই লেটেস্ট রিলিজের উপরে। ওকে, দেন ও সেটা রান করবে, ভেরি গুড। এখন আমার কি করতে হবে, যেহেতু আমরা চাই কি আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ডও হবে এবং সেটা যাতে টেস্টও করতে পারি, রাইট? আমরা টেস্টও করতে পারি। সো আমরা জানি লারাভেল অ্যাপ্লিকেশন যদি আমাকে টেস্ট করতে হয় তাহলে অবশ্যই তার সাথে আমার কোনো একটা ডাটাবেস কানেক্টিভিটি দিতে হবে। তার মধ্যে আমাদের এই যে কম্পোজার আমরা ইনস্টল করেছি, বিভিন্ন ধরনের লাইব্রেরি আমরা ইনস্টল করেছি, এই জিনিসগুলো যাতে সেখানে চলে আসে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কিছু সার্ভিস ডিফাইন করতে হবে। ওকে, সো সার্ভিসের মধ্যে লেটস সে আই নিড আ MySQL database। সো আমি ওকে বললাম কি আই ওয়ান্ট অ্যান ইমেজ অফ MySQL যার ভার্সন নাম্বার হবে হচ্ছে 8। ওকে, কারণ MySQL 8 হচ্ছে একদম লেটেস্ট। তো আমি ডকার কন্টেনারের মাধ্যমে MySQLটাকে এখানে আপ অ্যান্ড রানিং করতে যাচ্ছি। ওকে, দেন আমি বলে দিলাম যে এইটা যে পোর্টে রান করবে সেই পোর্টটা হচ্ছে 3306 এবং এটা যাতে বাইরে এক্সপোজ হয়। ওকে, ডান, এতটুকু বলা শেষ। এরপরে আমাকে কি বলতে হবে, এরপরে আমাকে বলতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে যে এই যে MySQL আমি ব্যবহার করতে চাচ্ছি এই MySQL এর একটা রুট পাসওয়ার্ড লাগবে, যেটাকে আমি বলে দিলাম হচ্ছে রুট এন্ড আমি আরো একটা কথা বললাম যে এই যে MySQL আমি যেটা ব্যবহার করব এই MySQL একটা ডাটাবেস লাগবে, যে ডাটাবেসটার নাম দিলাম হচ্ছে টেস্টডিবি ফর এক্সাম্পল। ওকে, তাহলে এখন কি হবে, সে এতটুকু দ্বারা কি বুঝতে পারছে, তাকে কি করতে হবে, উবুন্টু লেটেস্ট একটা ইমেজ নিতে হবে যেটা গিটহাব অটোমেটিক্যালি করবে ফ্রি অফ কস্ট আমাদের জন্য। দেন তাকে একটা সার্ভিস ক্রিয়েট করতে হবে, যে সার্ভিসটার নাম হবে হচ্ছে MySQL। সো এই ক্ষেত্রে সেই ইমেজ দিবে হচ্ছে MySQL এর ভার্সন 8, তাকে পোর্ট 3306 এ আমার বাইন্ড করে দিবে অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে তাকে দুইটা ভেরিয়েবল দিছি। ওকে, এখন আমি তাকে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অপশন হিসাবে। সেটা কি, দেখেন এই যে টেস্ট যখন সে রান করবে এখানে, তখন যদি MySQL লেটস আমার অ্যাপ্লিকেশন আমি পুশ করছি বাট MySQLটা আমার তখনও রান করে সারে নাই, বা মানে আমার ডকারটা তখনও আপ অ্যান্ড রানিং হয়ে যায় না পুরোপুরি। তো এই অবস্থায় যদি আমার টেস্ট রান করে তাহলে কি হবে, টেস্টটা ফেল করবে না? তাহলে আমার এখানে হওয়া উচিত কি, আমার এখানে হওয়া উচিত হচ্ছে যে এই যে MySQL সার্ভিসটা আছে এই সার্ভিসটা ফুললি ফাংশনাল, আপ অ্যান্ড রানিং, এটা ওকে আছে, কাজ করা শুরু করছে। এরপরে গিয়ে আমার লারাভেল অ্যাপ্লিকেশন যাতে সেখানে এসে কি করে, লারাভেল অ্যাপ্লিকেশন সেখানে এসে যাতে তার টেস্টিং পারফর্ম করে, তাই না? তাহলে কি হবে, MySQL এর জন্য সে অ্যাটলিস্ট এররটা খাবে না। তো আমি এখানে বলে দিচ্ছি ঠিক আছে, লেটস চেক দ্য হেলথ cmd কমান্ড হিসেবে আমি ওকে বললাম কি MySQL অ্যাডমিনকে ডাক দাও
ডেকে বলো পিং কমান্ড এক্সিকিউট করতে। তো এই কমান্ডটা যেটা করবে সেটা হচ্ছে MySQL এর হেলথটা চেক করবে যে MySQL আপ অ্যান্ড রানিং আছে কিনা। ফাইন। তো এই গেল আমার একটা সার্ভিসের ব্যাপারে বললাম। এখন আমাকে কি করতে হবে, আমার আরেকটা স্টেপ এখানে ক্রিয়েট করতে হবে। স্টেপগুলা কি কি? প্রথম স্টেপ হচ্ছে কোডকে চেক আউট করা। সো আমি এই স্টেপটার একটা নাম দিচ্ছি, নামটা হচ্ছে কোড। ওকে, সো কোড চেক আউট একটা লাইব্রেরি ব্যবহার করবে, এই ক্ষেত্রে ইউজার্স নাম দিয়ে সেই লাইব্রেরিটাকে ডাকতে হয়। ওকে বলে দিব আমি অ্যাকশনস চেক আউট ভার্সন নাম্বার 4 এটাকে ব্যবহার করব, V4। ওকে ফাইন, এতটুকু বললাম। বলার পরে এখন আমাকে এর সাথে কিছু জিনিস বলে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার পিএইচপি ভার্সন কত হবে, কারণ যেহেতু আমরা লারাভেল অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, আই মাস্ট হ্যাভ টু ডিক্লেয়ার দ্য পিএইচপি ভার্সন, রাইট? আমি ওকে বললাম উইথ চেকআউটটা করবা কার উপরে বেস করে, পিএইচপি ভার্সনকে ডাকো, ডেকে বলো আমি পিএইচপি 8.4 কে চাই, একদম লেটেস্ট পিএইচপি 8.4 কে চাই। অ্যান্ড এর সাথে আমি কিছু এক্সটেনশন কেও এর সাথে কানেক্ট করতে চাই। ওকে, কি কি এক্সটেনশন আমি বলে দিলাম। পিএইচপি লারাভেলের জন্য আমাদের এমবি স্ট্রিং প্রয়োজন হয়, আমাদের এক্সএমএল প্রয়োজন হয়, কার্ল প্রয়োজন হয়, দেখেন অলরেডি সাজেস্ট করছে আমাকে, পিসি ম্যাথ প্রয়োজন হয়, আমাদের সি টাইপ প্রয়োজন হয়, ফাইল ইনফো প্রয়োজন হয়, জেসন প্রয়োজন হয়, তাই না? তারপরে টোকেনাইজার প্রয়োজন হয়, তারপরে পিডিও প্রয়োজন হয়, হ্যাঁ পিডিও, MySQL প্রয়োজন হয়, তারপরে ওপেন এসএসএল দিয়ে দিলাম, তারপরে বললাম কি লেটসে সল দিয়ে দিলাম, সল ব্যবহার করতে পারি, রাইট? তারপরে জিডি ইমেজ প্রয়োজন হয়, এরকম যা যা প্রয়োজন হয় সবই আমি এখানে চাইলে বলে দিতে পারি, রাইট? আমি অনেকগুলো এক্সটেনশন এখানে বলে দিলাম, যা যা আমার টেস্টিং বা আমার এই কাজের জন্য প্রয়োজন হবে সবই আমি কি করলাম, আমি এখানে বলে দিলাম। ফাইন, তো এতটুকু আমার বলা শেষ। একটু কাজ করে এটাকে ফরম্যাট করে স্টার্ট করলাম এট 5। ঠিক আছে, এটা এখানে থাক, আমরা পরে দেখছি এই জায়গাটাতে। ঠিক আছে, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমার এই এই যে পুরো জিনিসটা আমি এখানে রেডি করলাম, আমি চাইলে এখানে পিএইচপি আইএনআই ফাংশনের যে মানে কনফিগারেশন আছে সেটাও বলতে পারি, বাট আমরা ওই জিনিসটা যাব না। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে কম্পোজারের যে ডিপেন্ডেন্সিগুলো রয়েছে এই ডিপেন্ডেন্সিগুলোকে আমরা এখানে নিই। ওকে, সো আমি এখানে নতুন একটা সেকশনের নাম দিলাম, সেকশনটা হবে হচ্ছে কম্পোজার ডিপেন্ডেন্সিস। ওকে, তো কম্পোজার ডিপেন্ডেন্সিস এর মধ্যে আমরা এই জিনিসগুলোকে রান করব। সো তাকে আমি বললাম যে তুমি কি করবা, তুমি যেটা করো অ্যাকশন ক্যাশ @v4 ক্যাচিং সহ তুমি কম্পোজার ডিপেন্ডেন্সিগুলোকে ইনস্টল করবা। কেন ক্যাশিং? কারণ হচ্ছে বারবার যদি আমার এখানে কম্পোজার ইনস্টলেশন রান করে তখন যেটা হবে আমার কিন্তু এই পুরো জিনিসটা রান করতে অনেক সময় লাগবে, রাইট? আমি এখানে যেটা করলাম ক্যাশিং সহ কম্পোজারের যেই ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলোকে একসাথে বলে দিলাম যে ফার্স্টবার যখন তুমি রান করবে তখন তুমি এই সব কিছুকে কি করো, একবারে ইনস্টল করে নাও আর কি। ওকে, তো এখানে আমি এই প্যাকেজটা ইউজ করতে যাচ্ছি আর কি, হ্যাঁ, ক্যাশ V4। ফাইন, দেন ওকে আমি বলে দিলাম উইথ কি করবে, উইথ যেটা করবে সেটা হচ্ছে একটা পাথকে সে নিবে। আমরা জানি কম্পোজার ডিপেন্ডেন্সি যা থাকে সব ভেন্ডর ফোল্ডারের মধ্যে থাকে। দেন আমি ওকে কি হিসাবে একটা কি বলে দিলাম, এই কিটা কি, এই যে ওএসটা রান করবে, এই যে এইখানে আমরা উবুন্টু
লেটেস্ট বলছিলাম না, এইটাই হচ্ছে সেই রানার ওএস। তো রানার ওএসে কম্পোজার যেই ফাইলটা আছে, ঠিক আছে, এইটা কম্পোজার জেসন থেকে না, কম্পোজার লক থেকে তুমি নিবা। এবং রিস্টোর কি হিসাবে আমরা এখানে বলে দিলাম যে আমার প্রতিবার এই কম্পোজারের লক ফাইল থেকে তুমি চেক করবা যে কি কি আছে তোমার এখানে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার কি দরকার, আমার এই কম্পোজারের যে ইনস্টলেশনটা আছে এই ইনস্টলেশনটার প্রয়োজন হবে না। ফাইন, তাহলে সে কি করবে, এখানে এসে ক্যাশিংটাকে সে প্রতিবার পিক করে নিবে, যে কম্পোজারের লক ফাইল থেকে সে ক্যাশিংটাকে নিবে আর কি। আচ্ছা ফাইন, এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে আমরা আমাদের যে .env ফাইল আছে এই .env ফাইলটা আমরা কপি করব। ওকে, তো এই সিআইটা রান করার জন্য উই নিড এ ডিফারেন্ট .env ফাইল। অলরেডি একটা .env ফাইল আমাদের এখানে আছে, রাইট? আমি যেটা করব, এই পুরোটাকে কপি করব, কপি করে এইখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব .env.ci নাম দিয়ে, দেন এখানে পেস্ট করে দিব। এবং আমরা এখানে যেটা করছি ওয়ার্কফ্লোতে কিন্তু আমরা MySQL ডাটাবেসটাকে ব্যবহার করছি ফর টেস্টিং। তো এখানে সিআইতে এখানে এসে বলে দিতে হবে আমাকে যে আমি MySQL ডাটাবেসকে ব্যবহার করতে চাই। সো এখানে বলবো MySQL root পাসওয়ার্ড, লেটস সে আমরা এখানে কোনো পাসওয়ার্ড কি দিয়েছি, রুট পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে। ওকে, তো জাস্ট এতটুকু কনফিগারেশন চেঞ্জ আসবে আর কি, ঠিক আছে, আমার বর্তমান যেটা আছে সেটার থেকে। বর্তমানে আমরা SQLite ব্যবহার করছি। হ্যাঁ, দেন আমি এইখানে কি করতে পারি, MySQL বলে দিতে পারি। সো MySQL বলে দিলাম, ফাইন, চাইলে SQLiteও দিতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, তো env ফাইলটাকে কপি করো। কিভাবে কপি করবে, এক্সিকিউট আ কমান্ড। সো এটার জন্য আমাকে কি করতে হবে, রান দিতে হবে। দেন পাইপ, পাইপ দিয়ে আমি বললাম কি, আমি বললাম ওকে যে মাল্টিপল কমান্ড যদি আমি রান করতে চাই তখন হচ্ছে পাইপ দিতে পারি আর কি। সো আমি বললাম কপি করো .env.ci, এইটাকে .env হিসাবে তোমার মেশিনে .env হিসাবে তুমি সেটাকে কপি করে নাও। ঠিক আছে, কোথা থেকে পাবা, .env.ci নামে এই যে এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, এইটা থেকে কপি। দেন ওকে বলবো যে ঠিক আছে, এরপরে তোমার কাজ হচ্ছে কি, এরপরে তোমার কাজ হচ্ছে ডিপেন্ডেন্সিগুলোকে ইনস্টল করা। ইনস্টল কম্পোজার ডিপেন্ডেন্সিস। ওকে, তো এইখানে এসে সে রান করবে, কি রান করবে, কম্পোজার ইনস্টল রান করবে ইন হোয়াইট মুড। বলে দিলাম কোনো কিছু আমার কাছে জানতে চাবা না। দেন নিচে লাইনে নিয়ে আসি, দেন বললাম কোনো ইন্টারাকশন আমি চাই না, কোনো লেটস সে নো স্ক্রিপ্ট, কোনো স্ক্রিপ্ট চাই না। দেন হচ্ছে প্রেফার ডিস্ট্রো দেওয়া আছে, আমি বলে দিলাম যে আমাকে কোনো প্রোগ্রেসও দেখানো দরকার নাই। ওকে, ডান, এতটুকু বলা শেষ। এরপরে আমার কাজ কি, এরপরে কাজ হচ্ছে যখন কম্পোজার আমাদের ইনস্টল হয়ে যায়, এরপর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার জন্য একটা কি জেনারেট করতে হয়, তাই না? তো আমরা জেনারেট করব অ্যাপ্লিকেশন কি। তো এইটা খুব ইজি একটা কমান্ড করতে হয়, বলতে হয় রান করো, পাইপ দিলাম, বললাম পিএইচপি আর্টিসান কি জেনারেট, এবং আমি তাকে কি ফোর্স মোডে দিয়ে দিলাম যে কিটা বাই ফোর্স তুমি জেনারেট করে ফেলো। দেন হচ্ছে আমাদেরকে ডাইরেক্টরি পারমিশন দিতে হয়, নেম, চাইলে মাঝখানে আমি মাইগ্রেশনও করতে পারি, বাট প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে ডাইরেক্টরি পারমিশনগুলো দিয়ে দিই। তো ডাইরেক্টরি পারমিশনের ক্ষেত্রে আমরা কমান্ড রান করবো sudo chown পারমিশন দাও এই ইউজারকে, কোথায়, অ্যাপ্লিকেশনের এই যে স্টোরেজ ফোল্ডার, এবং এর ভিতরে আরেকটা জিনিস আছে, যেমন এই হচ্ছে একটা স্টোরেজ ফোল্ডার, এইখানে পারমিশন লাগবে। আরেকটা হচ্ছে তোমার পারমিশন লাগবে কোথায়, এই যে এখানে বুটস্ট্র্যাপ, এর ভিতরে এই যে ক্যাশ, এখানে প্রয়োজন হবে। এই দুইটা জায়গায় তুমি কি করো, এই ইউজারকে অ্যাক্সেস দাও। দেন sudo chmod r775 স্টোরেজ, এখানে তুমি এই পারমিশনটাও দিয়ে দাও, এনেবল করে দাও। ফাইন, এরপরে আমরা কি করতে চাই, লেটস সে
আমি এরপরে লেটস সে মাইগ্রেশন রান করে দিতে চাই বাই ফোর্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফাইনাল সেটআপ। ওকে, তো এখানে যে সার্ভিস এবং সেটআপস এই দুইটা একই অ্যালাইনমেন্ট বরাবর থাকতে হবে। আমাদের এখানে অ্যালাইনমেন্টের ইস্যুটা ছিল, এই ইস্যুটা আমরা রিজলভ করে নিলাম। দেন প্রথমে যেটা করছি আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। প্রথমে আমাকে মাইস্কুয়েল সার্ভিসটা বলতে হচ্ছে, দেন আমরা স্টেপসের এখানে এসে চেকআউটটা বললাম, পিএইচপিটাকে সেট আপ করলাম, পিএইচপির সাথে যেই এক্সটেনশনগুলো যাবে পিএইচপি ভার্সন সহ সেই এক্সটেনশনগুলোর ব্যাপারে বললাম। দেন আমাদের যে কম্পোজার ডিপেন্ডেন্সি রয়েছে এই কম্পোজার ডিপেন্ডেন্সিগুলো যাতে ক্যাশ থাকে সেই জিনিসটা আমরা কনফার্ম করলাম। এরপরে আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে .env.ci নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, যার মধ্যে .env যত রেপ্লিকেশন রয়েছে, মানে যখন এইটা রান করবে সিআইটা তখন যত ডিপেন্ডেন্সি বা এনভায়রনমেন্ট রিলেটেড যা ব্যাপার স্যাপার রয়েছে সবগুলা এই .ci ফাইলের মধ্যে রয়েছে। সো এইটাকে কপি পেস্ট করে নিয়ে আসলাম, ডিপেন্ডেন্সিগুলো সবগুলোকে ইনস্টল করলাম এবং আমার কি করলাম পিএইচপি অ্যাপ্লিকেশনের জন্য কিটা জেনারেট করলাম অ্যান্ড দেন আমি এখানে আমার অ্যাপ্লিকেশনের জন্য পারমিশন প্রোভাইড করলাম। ওকে ফাইন, এখন আমি যেটা করব এই কোডটাকে পুশ করব। তো এখানে বললাম টেস্ট অন, তাকে পুশ দিচ্ছি, দিলাম পুশ। সো কোডটা পুশ দেওয়ার সাথে সাথে যেটা হচ্ছে আমার ব্রাউজারে এখানে যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন এখানে একটা ছোট্ট পেন্ডিং আইকন দেখা যাচ্ছে, তাই না? এবং test1 নাম দিয়ে দেখাচ্ছে যে নতুন একটা কোড পুশ হয়েছে। তো আমি যদি এইটার উপরে ক্লিক করি, এটার উপরে ক্লিক করলে সে আমাকে দেখাবে যে কোথায় কোথায় কি কি চেঞ্জেস আছে। আমি যদি অ্যাকশনস নামক যে অ্যাকশন অপশনটা রয়েছে এইখানে যদি আসি, তাহলে সে আমাকে দেখাবে যে এই একটা কোড কিছুক্ষণ আগে পুশ হয়েছে, যেটা এই গিটহাবের যে ওয়ার্কফ্লো রয়েছে ওয়ার্কফ্লোর থ্রুতে রান করছে। আমি যদি এইটার ভিতরে যাই তাহলে আমি দেখতে পারবো এই যে আমি যে কোডগুলো দিয়েছিলাম এখানে, এই কোডগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন প্রথমে কি করছে, আমার এই কোডটা একটা সেটআপ রেডি করেছে, ইনিশিয়ালাইজ করতেছে কন্টেনারটাকে, দেন চেক আউট, দেন পিএইচপি সেটআপ, দেন কম্পোজার ক্যাশিং, দেন .env কপি করবে, দেন ইনস্টল করবে ডিপেন্ডেন্সি, দেন আমার অ্যাপ্লিকেশনের কি সেট করবে, দেন আমার কি করবে ডাইরেক্টলি পারমিশন দেবে অ্যান্ড দেন এই কন্টেনারটা স্টপ হয়ে যাবে। এই কাজগুলো সে এইখানে একের পর এক সে কিন্তু কি করবে রান করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি না ডিপলি, যদি আমি পুরোপুরি সাইন ইন করি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো আমার প্রোফাইল থেকে। ওকে, সো আমি একটু আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমি দেখতে পারবো যে কি কাজ হচ্ছে এই জায়গাটাতে। সো এই হচ্ছে আমার অফিসিয়াল গিটহাব পেজ। তো গিটহাব পেজের এই যে অ্যাকশনে যদি আমি আসি তাহলে এখানে দেখাচ্ছে আমাকে যে একটা সিআইসিডি পাইপলাইন রান করছে, এখানে টেস্ট নামক একটা অপশন ছিল, যেখানে এই যে কাজগুলো দেখেন আমি এখন কিন্তু এইখানে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না যে কি হচ্ছে না হচ্ছে, বাট আমি এটা পেজ রিফ্রেশ করলে দেখেন দেখাচ্ছে সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এইখানে আসলে মানে এইটা যেহেতু আমার অরিজিনাল প্রোফাইল গিটহাবের, সো আমি এখানে আসলে দেখতে পারবো যে আসলে কি হচ্ছে। সো প্রথমে যেটা করছে সে একটা জব সেট আপ করছে, রাইট? এই যে এখানে আমরা বলেছিলাম যে তুমি কি করো, দেখেন আমি একটু ধরে ধরে যাব, এখানে আমরা বলেছিলাম যে তুমি একটা জব সেট আপ করো, রাইট? তো জব সেট আপ করছে, করার পরে সে আমাকে কি করছে একটা সার্ভিস ইনিশিয়ালাইজ করতেছে। দেন এই সার্ভিসের মধ্যে এই যে বলা আছে যে এই হচ্ছে কোডটাকে সে চেক আউট করে নিয়ে আসছে, ফাইন। দেন কি করছে, দেন এই যে এখানে এসে সে আমার পিএইচপির যত ডিপেন্ডেন্সি রয়েছে, পিএইচপি ভার্সনটা সেট করেছে হচ্ছে 8.4.7 এইটাতে। দেন আমার পিএইচপির যতগুলো এক্সটেনশন দরকার ছিল এখানে যা যা আমি বলেছি যে এই এক্সটেনশনগুলো তুমি নাও, হ্যাঁ সবগুলো এক্সটেনশন সে নিয়েছে। দেন সে কি করেছে ডিপেন্ডেন্সি যা রয়েছে এগুলোকে ক্যাশ করেছে, এই যে একটা ক্যাশ ফাইল সেখানে ক্রিয়েট করছে, ফাইন। দেন .env যা আছে সে কপি করে নিয়ে আসছে, দেন ডিপেন্ডেন্সিকে সে কম্পোজার ইনস্টল করেছে ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য। দেন আমার অ্যাপ্লিকেশনের জন্য কি সে জেনারেট করছে, দেন এই ডাইরেক্টরি সবগুলো পারমিশন সে প্রোভাইড করছে। দেন সে এইখান থেকে পোস্ট চেক আউট বলে এটাকে, সো মানে পোস্ট অপারেশন কম্পোজার ডিপেন্ডেন্সি, সো ওই পোস্ট অপারেশন সে ক্লিন আপ করছে। দেন সে পোস্ট রান চেক আউট এই অংশটা রান করছে অ্যান্ড দেন ফাইনালি সে কন্টেনারটাকে স্টপ করে দিছে। ওকে, এই যে এখানে এসে সে স্টপ করে দিলাম, দেন আমাকে দেখাচ্ছে কি পুরো প্রসেসটা পারফেক্টলি সে রান করেছে। আচ্ছা, এখন আমরা তো এর বাইরে কোনো কিছু দেখলাম না, তো আমরা একটু কাজ করি
যে একটু কিছু দেখি আর কি। হ্যাঁ, তো আমি এখানে একটা লাইব্রেরি ইনস্টল করব। লাইব্রেরিটার নাম হচ্ছে লারাস্তান, মানে লারাভেল স্ট্যাটিক অ্যানালাইজার বলে এটাকে। সো আমরা এই লাইব্রেরিটা আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনস্টল করব। তো এখানে আসলাম, কপি পেস্ট করে দিয়ে দিলাম। দেন সে আমাকে বলেছে এখানে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করি, দেন এর অপশন, এটা ব্যবহার করা হয় স্ট্যাটিক অ্যানালাইজিং এর জন্য আর কি। হ্যাঁ, সো আমাদের কোডের যেই মানে কোডটা কত পারফেক্টলি আছে, কোডের স্ট্যাটিক অ্যানালাইজিং করার জন্য কোডের কি বলে এটাকে, মানে কোডটা কত সুন্দর মতো লিখছি আমি, হ্যাঁ, এইটা বোঝার জন্য বেসিক্যালি এই টুলটাকে ব্যবহার করা হয়, যদি সহজ ভাষায় বলি আর কি। সো আমি এইখানে যেটা করব, এই পিএইচপি স্ট্যান্ড এটাকে আমি রান করব। সো আমি এখানে বললাম আমার নতুন একটা অপারেশন এখানে রান করতে হবে, পিএইচপি স্ট্যাটিক অ্যানালাইজ করবা, রান করবা। এখানে কমান্ডটা দিয়ে দেওয়া আছে অলরেডি, এই যে ডট ভেন্ডর। সো আমাকে এখানে ডট ভেন্ডর বিন পিএইচপি স্টান অ্যানালাইসিস করো, লেভেল বলে দিলাম লেভেল 5, মেমোরি লিমিট লেটস আমি এখানে বলে দিই মেমোরি লিমিট হচ্ছে 1 গিগাবাইট মেমোরি লিমিট দিই। ওকে, তো জাস্ট এতটুকু আমি দিয়ে দিলাম, ফাইন। এর বাইরে আরেকটা লাইব্রেরি আছে, যার নাম হচ্ছে পিএইচপি ইনসাইটস। এটাও ব্রুনো মাদুরো, মানে লারাভেলের একজন ফেমাস কন্ট্রিবিউটার, তার লাইব্রেরি। তো আমি এই লাইব্রেরিটাকেও ব্যবহার করি। সো আমি এইটাকেও এখানে ইনস্টল করি। এন্ড সিমিলারভাবে আমি আরেকটা কপি পেস্ট করে নিলাম, কপি পেস্ট করে নিয়ে এইখানে দিয়ে দিলাম, বললাম কি পিএইচপি ইনসাইটস। ওকে, এখানে কমান্ডটা কি, এখানে ভেন্ডর পাবলিশ করতে হয়। সো আমরা একটা কাজ করি, ইয়েস, মানে চাচ্ছিল সে, ইয়েস দিয়ে দিলাম। অ্যান্ড দেন ভিডিওটা একটু বড় হচ্ছে আই নো, বাট এই কারণে আমরা দুইটা ভাগে করব, সিডিটা আমরা সেকেন্ড ভাগে করব, বাট আমরা সিআইটা একটু দেখি। এই হচ্ছে আমি পাবলিশ করে দিলাম। অ্যান্ড দেন আমাকে বলতে হবে যে এখানে সে ইন্টারাকশনটা কিভাবে করবে। তো আমি এখানে বললাম যে পিএইচপি আর্টিসান ইনসাইটস দাও, অ্যান্ড আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসি, আমার কাছে এটা কোড রয়েছে। এখানে বলে দিলাম যে কমান্ডটা আমি বুঝাই দিচ্ছি। সো আমি পিএইচপি আর্টিসান ইনসাইট বললাম, কোনো ইন্টারাকশন ছাড়া, বললাম মিনিমাম কোয়ালিটি হবে হচ্ছে 90, মিনিমাম কমপ্লেক্সিটি হবে হচ্ছে 90, মিনিমাম আর্কিটেকচার হবে 90, মিনিমাম স্টাইল হবে 90, অ্যানসি ফরম্যাট গিটহাব অ্যাকশনস, এইভাবে করে বলে দিলাম আর কি। সো এটা কিছুই না, আমি এই যে ডকুমেন্টেশনের এখানে বলা আছে যে এটা কিভাবে টেস্ট করে, অনেকগুলো প্যারামিটার সে ইনপুট নিতে পারে, ওই প্যারামিটারগুলোই জাস্ট দিচ্ছি আর কি। হ্যাঁ, যে কোড, কমপ্লেক্সিটি, আর্কিটেকচার এবং স্টাইল, ঠিক আছে, এই সবগুলো সে আলাদা আলাদা করে চেক করে। সো ওই জিনিসগুলো এখানে বলে দিয়েছে। ওকে, অ্যান্ড দেন আমি ওখানে আরেকটা জিনিস ওকে বলতে পারি, লেটস আমাদের যে ডিবিটা কানেক্ট করছি আমরা ডিবির কনফিগারেশনটা ওকে বলতে পারি যে তুমি আমাকে ডিবির কনফিগারেশনটা দেখাও ফর এক্সাম্পল। তো ও যেটা করবে সেটা হচ্ছে এখানে এসে রান করবে একটা কমান্ড, সেটা হচ্ছে গ্রিপ ডিবি লেটস সে _.env, এইভাবে বলে দিলাম env। ওকে, সো ডিবির ইনফরমেশনগুলো সে আমাকে দেখাবে। অ্যান্ড দেন ফাইনালি আমি তাকে বলতে পারি, আচ্ছা রান টেস্টটার সাথে দিয়ে দিই। তো ফাইনালি আমি তাকে বলতে পারি রান করো, কি রান। তো এইখানে এসে তাকে বললাম যে অ্যাপ্লিকেশনটাকে তুমি কি করো, পিএইচপি আর্টিসান টেস্ট রান করো। এই হচ্ছে আমার ওভারঅল আপ টু টেস্ট, এই যে এখানে আপ টু টেস্ট পর্যন্ত আমার কমান্ড। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমি পুরো কোডটার মানে গিটহাবের যে লিঙ্ক রয়েছে, গিটহাবের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসাইলেই হবে। কিন্তু রিমেম্বার কী কী স্টেপ করেছি, কেন এইভাবে হইলো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, তাইলেই যেটা হবে আপনি আপনার মতন করে ম্যাচ মানে করে নিতে পারবেন। সো আমি এখন বললাম কি, দেন আমি এটাকে টেস্ট 2 নাম দিলাম, দিয়ে আমি হিট করলাম,
সাবমিট করলাম। সো এখন যদি এখানে আসি, এখানে দেখবো আমরা যে টেস্ট 2টা চলে আসছে, এই যে টেস্ট 2 চলে আসছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার প্রোফাইল, এটাকে একটু ওপেন করি, এটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্ট। তো অরিজিনাল অ্যাকাউন্টের এই যে অ্যাকশনে যদি আসি, এই হচ্ছে আমার টেস্ট 2। তো এই যে টেস্ট রান করছে, টেস্টের ভিতরে যদি আমি আসি, দেন এই দেখাচ্ছে আমাকে ডকার ইনিশিয়ালাইজেশন করছে, কার জন্য? মাইএসকিউএল সার্ভিসের জন্য সে ইনিশিয়ালাইজেশন করছে, রাইট। তো এটা ততক্ষণ পর্যন্ত পরের স্টেপে যাবে না যতক্ষণ পর্যন্ত না তার হেলথ চেক আপটা কমপ্লিট হচ্ছে। তো দেখেন এই যে এখানে ওয়েট করতেছে, খেয়াল করেন এই যে 30 সেকেন্ড বিফোর চেকিং এগেইন। তো মাইএসকিউএল কন্টেনারটা রান হওয়ার আগ পর্যন্ত সেইখানে বেসিক্যালি অপেক্ষা করবে। ওকে, দেন যখনই মাইএসকিউএল কন্টেনারটা রান হয়ে যাবে তখনই সে পরের স্টেপে চলে আসবে। যেমন দেখেন এখানে আমরা যতগুলো স্টেপ বলেছি, যে এই যে নাম অনুযায়ী যতগুলো স্টেপ আমরা বলেছি সবগুলো স্টেপই পর 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 এক্সিকিউট হবে কিন্তু, ঠিক আছে। দেখেন এই যে পিএইচপি স্ট্যাটিক অ্যানালাইজার এখানে বলছি, পিএইচপি ইনসাইট এখানে বলছি, দেন ডিবির কনফিগারেশন শো করতে বলছি, দেন হচ্ছে এই যে আমরা রান টেস্টের কথা বলছি। তো সবগুলো একটার পর একটা রান করবে আর কি। হ্যাঁ, এই দেখেন আমার একটার পর একটা এখন কিন্তু ধাপাধাপ শুরু হয়ে গেছে করা, রাইট। এই যে আমার পিএইচপি চলে আসছে, কনফিগারেশন আসছে, এই যে স্ট্যাটিক অ্যানালাইজিং চলতেছে, অ্যান্ড দেন এই যে ফাইনালি কন্টেনারটা স্টপ হয়ে গেল। অ্যান্ড দেন এখানে একটা এরর পাইছে সে, এই যে এই জায়গাটাতে সে একটা এরর পাইছে, এই দেখেন এই কারণে আমার এইটা কিন্তু কি করছে, পাইপলাইনটা ফেল করছে, তার মানে এইখানে আমার এররটা ছিল। তো আমি এখানে যেটা করি সেটা হচ্ছে এই জায়গাতে আমরা একটা ভুল লিখছি, সেটা হচ্ছে এইটা হবে, এইখানে একটা স্পেস হবে। ওকে, এইটাকে টেস্ট 3 দেই, তাকে আবার পুশ করি, আবার দিলাম। এখন যদি দেখি এই যে টেস্ট 3 চলে আসছে রানিং, এই যে আমার কোড এই যে শুরু হয়ে গেছে, এই যে পুল করা শুরু হয়ে গেছে মাইএসকিউএল। তো এই হচ্ছে আমার এই যে টেস্ট 3 রানিং আমার চলছে, স্ট্যাটিক অ্যানালাইজিং পিএইচপি ইনসাইটস, অ্যান্ড দেন এই যে ফাইনালি আমার পুরো জিনিসটা রান করে কন্টেনারটা স্টপ হয়ে গেছে এবং আমাকে এখানে দেখাচ্ছে কি টেস্টটা পারফেক্টলি কমপ্লিট হয়েছে। ওকে, এই হচ্ছে অনেকগুলো স্টেপ থাকে, আপনি চাইলে এইভাবে করে করতে পারেন। ফাইন, ভিডিওটা একটু বড় হয়ে গেল। সিডিটা মানে সিআইটা আমরা এই ভিডিওতে দেখলাম, সিডিটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখবো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।